3 ঘন্টা। আচ্ছা এইটার ক্ষেত্রে একটু আগের দিন আলোচনা করেছিলাম আমি, আগের দিন ট্রান্সক্রিপশনের কথা বলেছিলাম। ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে বলেছিলাম যে ডিএনএ থেকে আরএনএ তৈরির যে বিশেষ প্রসেসটা, সেই প্রসেসটা নিয়ে আলোচনা করেছিলাম, কী করে শুরু হয়, কী করে সমাপ্তি ঘোষণা হয়। সমাপ্তি ঘোষণার সময়ে দেখেছিলাম যে হেয়ারপিন লুপ ফর্মেশন হয়েছিল, একটা গল্প বলেছিলাম। রো প্রোটিনের কথা বলেছিলাম, রো ডিপেন্ডেন্ট একটা প্রসেস, রো ইন্ডিপেন্ডেন্ট একটা প্রসেস, ঠিক আছে। কিন্তু কী করে হেয়ারপিনটা ফর্মেশন হয় সেটা একটা গল্প আছে। আর একটা গল্প, এটা ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে। আমরা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে নর্মালি বলে দিয়েছিলাম যে আরএনএ পলিমারেজ, কিন্তু ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে 3টা পলিমারেজ লাগে। আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2 এবং আরএনএ পলিমারেজ 3। আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2 এবং আরএনএ পলিমারেজ 3, 3টা পলিমারেজ লাগে। এবার কে কোন আরএনএ তৈরি করবে সেটা তোমাকে একটু মনে রাখতে হবে। এটা এনসিইআরটি-তে মেনশন আছে, ঠিক আছে। এর জন্য এই কথাটা বলে দিলাম। এইচএসএ না ইম্পর্টেন্ট হলো, মানে নিটের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। কারণ এইটা হচ্ছে আরএনএ পলিমারেজ 1 হচ্ছে, মনে রাখবা, দেখো 28S, 18S, 5.8S, এগুলো আমরা আগের দিন আলোচনা করেছিলাম আরআরএনএ নিয়ে। এগুলো সব ইউক্যারিওটিক আরএনএ। দেখো ইউক্যারিওটিক সেলের মধ্যে এই জাতীয় আরএনএ পাওয়া যায়। আমি বলেছিলাম 23 আর 5, 28 যোগ করলে 28 হয় ইউক্যারিওটিক সেলে, মনে করে দেখবা আগের ভিডিওতে। এইটা দেখবা, এটা মনে রাখবা, এটা হচ্ছে ইউক্যারিওটিক। এটা জাস্ট একটু টেকনিক্যালি মনে রাখা, আর কিচ্ছু না, তোমাকে টেকনিক্যালি মনে রাখতে হবে। মিডিলে দেখো এইচএনআরএনএ থেকে পরবর্তী ক্ষেত্রে এমআরএনএ তৈরি হয়। এমআরএনএ, মিডিল এমআরএনএ, মনে থাকবে মিডিল এমআরএনএ মানে 2 নম্বর পজিশনে মিডিল। জাস্ট মনে রাখার টেকনিক, এনসিইআরটি তে মেনশন আছে এমআরএনএ বা এইচএনআরএনএ, এটা মনে রাখবা। আর 3 নম্বর আরএনএ পলিমারেজ 3, এটা হচ্ছে দেখো 5S আরএনএ। 5S আরএনএ কার থাকে? নরমালি প্রোক্যারিওটিক সেলে থাকে। আর টিআরএনএ তুমি ইউক্যারিওটিক সেলেও থাকে, কিন্তু এটা যে মনে রাখার জন্য মনে রাখো নিচে উপরেরটা হচ্ছে ইউক্যারিওটিক যেহেতু উন্নতি শিখরে আছে এর জন্য ইউক্যারিওটিক উপরে মনে রাখো, মিডিল এমআরএনএ এম, আর নিচেরটা প্রোক্যারিওটিক। এইভাবে একটু টেকনিক্যালি আমাদের এটা মনে রাখতে হবে, ঠিক আছে। পরীক্ষায় আমাদের আসতে পারে যে আরএনএ পলিমারেজ 1, 2 এবং 3, 3টা কার ক্ষেত্রে কোন আরএনএ সিনথেসিসে হেল্প করে, এটা জাস্ট একটু মনে রাখাটা টেকনিক্যালি বলে দিলাম। আর অবশ্যই একটা কেস আমরা পড়ে এসেছি যে ডিএনএ এরকম ভাবে থাকে, এই ডিএনএ থেকে আরএনএটা এরকম করে বেরিয়ে আসে। আমরা বলেছিলাম এখানে রো প্রোটিনগুলো লেগে যায়, তারপরে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু আমি বলেছিলাম সমাপ্তি যখন করবো, আমরা সমাপ্তি ঘোষণা করবো টার্মিনেটর অঞ্চলে, ওই অঞ্চলে বিশেষ কিছু সিকোয়েন্স আছে, এমন কিছু সিকোয়েন্স আছে যে সিকোয়েন্সের জন্য ওই জায়গাটা না একটু হেয়ারপিনের মতো হয়ে যায়, মানে এরকম কাঁটার মতো পেকে যায়। অ্যাকচুয়ালি ঘটনাটা এরকমই একটা কেস যে ওই আগে পাওয়া গেছে যে এই জায়গা থেকে যখনই টার্মিনেটর অঞ্চলে পৌঁছে যাবো তখন একটু জিসি রিজিয়ন পাওয়া যায়। জি সিরিজ মানে একটু জিসি বেশি থাকবে, আর লাস্টের দিকে একটু এ রিজিয়ন বেশি থাকে, ঠিক আছে, ডিএনএতে। এইবার দেখা গেছে এমন একটু সিকোয়েন্স পাওয়া গেছে যে একটু কন্টিনিউ এ আছে, ও নিজেদের মধ্যে বন্ডিং করতে পারবে না, তার জন্য ওটা বেঁকে যাবে, আর জিসি নিজেদের মধ্যে একটা মানে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, নিজেদের মধ্যে একটা যুক্ত হয়ে এমন একটা স্ট্রাকচার ফর্ম করার চেষ্টা করবে যেটা দেখতে মনে হবে কি হেয়ারপিনের মতো একটা স্ট্রাকচার। জাস্ট এরকম এই আরএনএটা এরকম বেঁকে যাবে, বোঝা গেল। আর এটা জাস্ট নিজেদের মধ্যে যদি দু এক জায়গায় কমপ্লিমেন্টারি পেয়ে যায় তখন ও বন্ডিং করে নেবে, কিন্তু কিছু জায়গায় এরকম ফুলে থাকবে, দেখে মনে হবে একটা হেয়ার পিনের মতো স্ট্রাকচার। জাস্ট এই ঘটনাটা একটু মনে রেখে দাও, এটা তো পরীক্ষায় লিখতে হবে না, কিন্তু তোমাদের পরীক্ষায় লিখে দিতে হবে যে হেয়ার পিনের মতো স্ট্রাকচার তৈরি হবে, চুলের কাটা, ঠিক আছে। তখন এই জায়গায় আরএনএ পলিমারেজ গিয়ে আটকে যাবে আর চলতে পারবে না, তখন বুঝবো যে সমাপ্তি ঘোষণা করেছি আমরা। এবার সমাপ্তি ঘোষণা হচ্ছে তখন সেখানে রো প্রোটিন দিয়েও বিচ্ছিন্ন হতে পারে। রো প্রোটিন দিয়েও একসময় কাজ হয়। রো প্রোটিন হলে আমরা রো ডিপেন্ডেন্ট প্রসিডিওর বলবো, আর যদি রো ছাড়া কাজ হয় তখন রো ইনডিপেন্ডেন্ট প্রসিডিওর বা রো নিরপেক্ষ প্রসিডিওর বলবো, ঠিক আছে। এই কেসটা জানবো। ট্রান্সলেশন, ঠিক আছে। ট্রান্সলেশন প্রসিডিওর সম্বন্ধে আমাদের এবার জানতে হবে। রেপ্লিকেশন হয়ে গেছে, সেন্ট্রাল ডগমা, ট্রান্সক্রিপশন হয়ে গেছে, এবার ট্রান্সলেশন মানে অবশ্যই বুঝতে পারছি ভাষা চেঞ্জ হয়ে যাবে। মানে ভাষা চেঞ্জ হবে তার মানে কি নিউক্লিওটাইড থেকে হঠাৎ করে নিউক্লিওটাইড ছিল, আমি জানি নিউক্লিওটাইড কি ডিএনএরও নিউক্লিওটাইড দিয়ে তৈরি, নিউক্লিওটাইড দিয়ে তৈরি, আরএনএও নিউক্লিওটাইড দিয়ে তৈরি, কিন্তু হঠাৎ করে তৈরি হয়ে যাবে কি প্রোটিন। এই প্রোটিন কি দিয়ে তৈরি? অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি,
অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পর জুড়ে জুড়ে পলিপেপটাইড বন্ডের দ্বারা জুড়ে জুড়ে কি বানায়? প্রোটিন বানায়। তাহলে কোথায় নিউক্লিওটাইড আর কোথায় প্রোটিন? আকাশ পাতাল ডিফারেন্স। হঠাৎ করে এটা চলে আসবে, ঠিক আছে? এইবার সবার আগে কিছু কিছু কনসেপ্ট একটু জেনে রাখি, তারপরে পরে শুরু করছি। ট্রান্সলেশন পদ্ধতি করতে গেলে কি কি দরকার হবে? সবার আগে দরকার হবে এমআরএনএ। এই এমআরএনএ ছাড়া কোনোদিন ট্রান্সলেশন করা যাবে না। এমআরএনএ মাস্ট। কেন? আমি আগেও বলেছিলাম ডিএনএ থেকে কনসেপ্টগুলো এবার মনে করার চেষ্টা করো। ডিএনএ থেকে যে আরএনএটা তৈরি হয় সেই আরএনএকে আমরা বলি হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ, এইচএনআরএনএ। এটা হচ্ছে ডিএনএ। ডিএনএ থেকে এইচএনআরএনএ তৈরি হয়। এইচএনআরএনএ কে স্প্লাইসিং করতে হয়, বলেছিলাম এক্সন ইন্ট্রন থাকে, ইন্ট্রনগুলোকে কেটে বাদ দেওয়া হয়, এক্সনগুলোকে জোড়া হয়, তারপরে ক্যাপিং করা হয়, টেলিং করা হয়, এখানে পলি এ টেল লাগাতে হয়, এখানে একটা 7 মিথাইল গনোসিন ক্যাপ করাতে হয়। 7 মিথাইল গনোসিন ক্যাপ কোন প্রান্তে? 5 প্রাইম প্রান্তে। এইদিকে পলি এ টেল। এই করার পর যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমার ম্যাচিওর এমআরএনএ। এই এমআরএনএ মাস্ট, এটা লাগবে, না হলে প্রোটিন তৈরি করতে পারবো না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রাইবোসোম লাগবে। এই রাইবোসোম মাস্ট। আমরা রাইবোসোমকে কি বলি? প্রোটিন তৈরির কারখানা। প্রোটিন তৈরির কারখানা বলি রাইবোসোমকে। রাইবোসোম লাগবেই, রাইবোসোম ছাড়া প্রোটিন তৈরি করা যাবে না। রাইবোসোম লাগবে। আমরা আমাদের এখানে আলোচনাটা মেইনলি আমরা প্রোক্যারিওটিক কোষ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমাদের সিলেবাসে প্রোক্যারিওটিক কোষ নিয়ে আলোচনা, কারণ 70s এর রাইবোসোমের কটা সাব ইউনিট? দুটো সাব ইউনিট। কি ছিল? 30s 50s। মনে হচ্ছে যোগ করলে 80 হবে, কিন্তু হবে 70 হবে। আগে আলোচনা করেছি। আচ্ছা, এইবার বলো কিছু ফ্যাক্টর লাগবে, ইনিশিয়েশন ফ্যাক্টর লাগবে। আমি আইএফ লিখে রাখলাম, এর আবার প্রকার বের হচ্ছে IF1 IF2 IF3 তিনটা লাগবে। IF1 IF2 IF3 তিনটা ফ্যাক্টর লাগবে। এটা হচ্ছে ইনিশিয়েশন ফ্যাক্টর, মানে সূচনাকারী ফ্যাক্টর। তারপরে ইলংগেশন ফ্যাক্টর লাগবে, ইলংগেশন ফ্যাক্টর EFTU EFTS আনস্টেবল এবং স্টেবল। EF লিখে রাখলাম। আর লাগবে RF রিলিজিং ফ্যাক্টর। এই প্রত্যেকটা প্রসেস আলোচনা করছি, প্রথমে সূচনা, তারপরে সম্প্রসারণ, তারপরে মানে ইলংগেশন বলে সম্প্রসারণকে, তারপরে টার্মিনেশন। প্রথমে সূচনাটাকে আমরা কি বলি? ইনিশিয়েশন ফ্যাক্টর, তারপরে ইলংগেশন, তারপরে টার্মিনেশন বা রিলিজিং ফ্যাক্টর। এটাকে আমরা রিলিজিং ফ্যাক্টর বলি, যেমন RF বলি, রিলিজিং ফ্যাক্টর। এগুলো মাস্ট। আর অবশ্যই এত খরচা করে এত কিছু করছি, তার জন্য তো কিছু খরচা করতেই হবে। তার জন্য জিটিপি লাগবে, মানে এটিপি লাগে। নর্মালি আমি জিটিপি ফর্মে এটা ইউজ হয়, জিটিপি মনে রাখো, ঠিক আছে? মানে শক্তি লাগে, অবশ্যই ব্যয় করতে হবে। আর Mg++ আয়নের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ রাইবোসোম অ্যাসোসিয়েট করতে এবং ডিসোসিয়েট করতে Mg++ আয়নের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর অবশ্যই একটা উৎসেচক, কিছু অনেকগুলো উৎসেচক লাগে। তার মধ্যে টিআরএনএ চার্জিং বলে একটা ঘটনা আছে, টিআরএনএ চার্জিং আলোচনা করবো। টিআরএনএ চার্জিং অবশ্যই করতে হবে। ও আর একটা কথা বললামই না, অবশ্যই টিআরএনএ লাগবে, মাস্ট। টিআরএনএ ছাড়া তো কি করে হবে? কারণ টিআরএনএ তো অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে। আগে যেন টিআরএনএ আলোচনা করেছিলাম, টিআরএনএ গঠনটাও আমি বলেছিলাম। এখানে এই জায়গাটা একটু দেখাচ্ছি। টিআরএনএ মনে করছে কি মনে করছে না? দেখো এই যেরকম ছিল টিআরএনএ গঠন মোটামুটি, আমি আর এখন ডিটেলস আলোচনা করবো না। এই জায়গায় বলেছিলাম অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট, অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট। এই জায়গায় অ্যামিনো অ্যাসিড জুড়বে ও একটা একটা করে অ্যামিনো অ্যাসিডকে ডাকবে। তাহলে টিআরএনএ ছাড়া কি আর অ্যামিনো অ্যাসিড আসবে? মাস্ট টিআরএনএ। আর টিআরএনএ প্রথমে চার্জিং করতে হয়, প্রথমে টিআরএনএ চার্জিং সংখ্যা করতে হবে, প্রথমে টিআরএনএ চার্জিং সংখ্যা করতে হবে। তাহলে সবার আগে আমাকে মনে রাখতে হবে টিআরএনএ এর কথা, এমআরএনএ এর কথা, রাইবোসোমের কথা, ফ্যাক্টরগুলোর কথা, এগুলো লাগবেই মাস্ট। এইগুলো দেওয়ার পর তারপরে প্রোটিন তৈরি শুরু হয়। এবার একটা কথা যদি বলি, প্রোটিন তৈরিটা কোথায় হয়? নর্মালি সাইটোপ্লাজমে হয়। নর্মালি আমরা জানি যদি ইউক্যারিওটিক সেল হয় তাহলে তো বুঝতেই পারো, প্রোক্যারিওটিক সেল হলে তো একটাই জায়গা, কোনো নিউক্লিয়াস বলে কোনো জিনিস নাই। যদি ইউক্যারিওটিক সেল হয় তাহলে মনে রাখবা ট্রান্সক্রিপশন হয় নিউক্লিয়াসে আর ট্রান্সলেশন হয় সাইটোপ্লাজমে। কারণ ওই এমআরএনএ কে বাইরে আসতে হয়, এমআরএনএ বাইরে আসতে চায়, ও বলে যে আমি বাইরে যাব, বাইরে এসে তারপরে ট্রান্সলেশন হয়। কেন বলো? কারণ রাইবোসোম বলে আমি ভেতরে যেতে পারবো না, তুমি দরকার হয় বাইরে আসো। এর জন্য প্রোটিন তৈরি সবসময় সাইটোপ্লাজমে হয়। মনে থাকবে কি থাকবে না?
প্রোটিন তৈরি অলওয়েজ সাইটোপ্লাজমে হবে, এটা তোমাদের মাথায় রাখতেই হবে। আচ্ছা, এইবার এতগুলো কথা জানার পর এইবার আমাকে শুরু করতে হবে ফার্স্টে টিআরএনএ চার্জিং সম্বন্ধে। ঠিক আছে, টিআরএনএ চার্জিং সম্বন্ধে আমাদের সবার আগে। আচ্ছা, টিআরএনএ চার্জিং হচ্ছে সবার আগে প্রসেসটা শুরু করতে গেলে আগে চার্জ করতে হবে। নর্মালি আমাদের ওরকমই কেস, মোবাইল কোথাও ঘুরতে যাওয়ার আগে আমরা মোবাইল আগে চার্জ করি। ঠিক আছে, তো মোবাইলটাকে চার্জ না করলে তোমার যেরকম কাজ হবে না, সেরকম টিআরএনএ যদি চার্জিং করে না রাখো তাহলে তোমার নেক্সট প্রসেস তুমি এগোতে পারবে না। ঠিক আছে, তো এটা টিআরএনএ কে অ্যাক্টিভেশনও বলে থাকি আমরা। মেইন ঘটনা হচ্ছে একটাই কথা, যে টিআরএনএর মাথায় অ্যামিনো অ্যাসিডটাকে বসিয়ে দেবো, অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে টিআরএনএ চার্জিং এর মেইন প্রসিডিওর। এইবার কি হয় খেলাটাতে মেইন খেলা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তুমি বলবে অ্যামিনো অ্যাসিড কোথা থেকে পেলেন? অ্যামিনো অ্যাসিড প্রচুর আছে, আমরা সারাদিন খাবার খাচ্ছি, মুরগির মাংস, খাসির মাংস, ডাল, ডিম, অ্যাভেলেবেল অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরের মধ্যে আমরা অ্যাকুমুলেট করছি। অ্যামিনো অ্যাসিড পুল তৈরি করে বসে আছে, কোনো সমস্যা নেই, অ্যামিনো অ্যাসিড আমাদের আছে, কোনো সমস্যা নেই, অ্যামিনো অ্যাসিড আছে। ওকে, এটিপি খরচা করছো, ভালো কিছু পেতে গেলে খরচা করতে হবে, তো স্বাভাবিক এটিপি আছে আমাদের, এটিপি আমাদের এনার্জি কারেন্সি। এইবার যে এনজাইমটা আমাদের লাগে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ, এই এনজাইমটার নাম মুখস্থ করবা, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। এই পরের স্টেপেও এই এনজাইমটাই লাগবে, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ বলে এনজাইমটা লাগবে, এই নামটা মুখস্থ করতে হবে, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। আর Mg++ আয়নের ভূমিকা আমি আগেই বলেছিলাম লাগবে, এটা লাগবে Mg++ আয়ন। এইবার ঘটনাটা কি হলো, প্রথমে কি হলো, এটিপিটা ভেঙে গেল, ভালো করে বোঝো, এটিপিটা ভেঙে গেল। এটিপি ভাঙলে আমি জানি এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, 3টা ফসফেট আছে। এইবার কিভাবে ভাঙা হচ্ছে দেখো, এএমপি আর পিপিআই। এএমপি মানে কি অ্যাডিনোসিন মনোফসফেট, আর পিপিআই মানে কি দুটো, মানে ইনঅর্গানিক পাইরোফসফেট বলে আমরা, দুটো ফসফেট আছে, তার মানে কি এখানে একটা ফসফেট, এটা দুটো ফসফেট, তার মানে 3টা হিসাব মিলে গেল, কোনো সমস্যা নেই। এইবার এএমপিটা কি হলো, অ্যামিনো অ্যাসিডের সাথে বাইন্ডিং করলো, অ্যামিনো অ্যাসিড এএমপি আর এই উৎসেচক, এই 3টা মিলে একটা কমপ্লেক্স বানায়, ভালো করে বুঝবা। অ্যামিনো অ্যাসিড এটিপি ভেঙে এএমপি পেয়েছি, এএমপি আর এই উৎসেচক মিলে একটা কমপ্লেক্স বানালো, তাহলে বাকি রইল কে পিপিআই। এএমপি থেকে মানে এটিপি থেকে এএমপি বাদ চলে গেল, বাকি রইল পিপিআই। দেখো মিললো কি মিললো না, বুঝতে পারলা কেসটা? আবার বলছি অ্যামিনো অ্যাসিড এটিপি দিলাম, অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজ নামক উৎসেচক দিলাম, Mg++ আয়ন দিলাম। আমার ঘটনা হচ্ছে একটাই, এটিপিকে ভাঙতে হবে, শক্তির মুক্তি ঘটাতে হবে। শক্তির মুক্তি হলো এএমপি ভাঙা হলো আর পিপিআই আলাদা হয়ে গেল। এবার অ্যামিনো অ্যাসিড এএমপি আর উৎসেচক মিলে একটা কমপ্লেক্স বানাবে। নাম্বার 1 পয়েন্ট শেষ, বুঝতে পারলা? হ্যাঁ, উৎসেচক তো আছে সেলের মধ্যে, তো আছে, লাগবেই। অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজ এনজাইম, এটা আমাদের লাগে। আমরা বিক্রিয়া করাতে গেলে তো এনজাইম মাস্ট, না হলে একটা বিক্রিয়া 100 দিন ধরে তোমাকে চালাতে হবে। যে বিক্রিয়া তুমি 10 মিনিটে ঘটাতে পারছো, উৎসেচক না থাকলে 100 দিন ধরে চলবে। এটাই হচ্ছে খেলা, উৎসেচক এমনই একটা জিনিস। আচ্ছা, এরপরে ভাবটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবার এই জিনিসটা এখানে চলে এসেছে, দেখো আমি এ মানে অ্যামিনো অ্যাসিড আর কিছু না, এএমপি উৎসেচক কমপ্লেক্স, এই যে ওটাকে এখানে নিয়ে আসলাম। এইবার ওগুলো ভুলে যাও, পিপিআই টিপিআই ভুলে যাও, এখন আর মনে রাখতে হবে না। এবার আমি কি বললাম, টিআরএনএ কে নিয়ে আসলাম, বললাম ভাই তুমি চলে আসো, আসল খেলাটাই তো টিআরএনএ এর মাথায় অ্যামিনো অ্যাসিডটাকে বসানো, এটাই তোমার খেলা। তো আমি কি বললাম, চলে আসো। এইবার কি হলো, এখানেও ওই একই উৎসেচক লাগবে, অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজ। অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজ এনজাইমের সহায়তায় এবার কি হবে, এই অ্যামাইনো অ্যাসিডটা দেখো, অ্যামাইনো অ্যাসিডটা খুলে গিয়ে কার মাথায় বসে গেল, টিআরএনএ এর মাথায় বসে গেল। তাহলে বাকিরা কি আলাদা হয়ে যাবে, উৎসেচকের মতো উৎসেচক আলাদা হয়ে যাবে, ঠিক আছে, উৎসেচকের মতো উৎসেচক আলাদা হয়ে যাবে, এমপির মতো এমপি আলাদা। তাতে আমার একটাই, আমার খুব ভালো দিক হয়ে গেল যে ভাই আমার টিআরএনএটা চার্জ হয়ে গেল, আমার টিআরএনএটার মাথায় অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড কোন দিকে লাগে, 3 প্রাইম প্রান্তে, এগুলো কিন্তু মনে রাখতেই হবে। আগে টিআরএনএ আলোচনা করেছিলাম, এটা 5 প্রাইম প্রান্তে, 3 প্রাইম প্রান্তে, 3 প্রাইম প্রান্তের মাথায় অ্যামিনো অ্যাসিড বসে গেল। টিআরএনএ আমার এই প্রাইমটা উপরে থাকে, হ্যাঁ 3 প্রাইম বসে উপরে থাকে, আর 5 প্রাইমটা ছোট, এই জন্য বলেছিলাম উপর থেকে বল ফেলছি, কোন আগে পড়বে, আগে 3 প্রাইম প্রান্তে পড়বে। তো অ্যামিনো অ্যাসিড সবসময় 3 প্রাইম প্রান্তে লাগে, ঠিক আছে, এটা একটু অবশ্যই মনে রাখতে হবে। কিন্তু রাইবোসোমের দুটো সাব ইউনিট থাকে, রাইবোসোমের কটা সাব ইউনিট, দুটো সাব ইউনিট। অ্যাকচুয়ালি ভাগ করে দেখালাম, যুক্ত থাকে একসাথে, এইভাবে যুক্ত থাকে। এটা 30s, এটা 50s। এবার একটু মনে রাখো, 30s এর মধ্যে একটা আরআরএনএ আছে, কোন আরআরএনএ বলে গেছে,
30s এর মধ্যে কোন rRNA থাকে? HRNA 16s rRNA 16s rRNA থাকে। প্রোক্যারিওটিক আর প্রোক্যারিওটিক নিয়ে আলোচনা করছি, ইউক্যারিওটিক হলে 18s থাকে। তো এবারে একটু মনে রাখার বিষয় বলে দিই, 16s rRNA এটা একটু ভালো করে বোঝো কিন্তু 16s rRNA কোথায় এর ভিতরে, আর mRNA এটা হচ্ছে ধরো mRNA, এটা ধরো mRNA, আর এই 16s rRNA একে অপরের পরিপূরক হবে। এটা কি বুঝতে পারলে না? ভালো না, ভালো করে বোঝো। 16s rRNA আর mRNA একটা বিশেষ সিকোয়েন্স, যে সিকোয়েন্সটার নাম হচ্ছে SD সিকোয়েন্স। SD সিকোয়েন্স, এই SD সিকোয়েন্সকে আমরা বলি শাইন ডালগার্নো সিকোয়েন্স। শাইন ডালগার্নো সিকোয়েন্স ইউক্যারিওটিক সেলের এর নাম দেওয়া হয় কোসাক সিকোয়েন্স। কোসাক এর নাম হচ্ছে শাইন ডালগার্নো সিকোয়েন্স, SD সিকোয়েন্স। SD সিকোয়েন্স কোথায় থাকে? mRNA তে থাকে। mRNA তে থাকে, mRNA তে SD সিকোয়েন্স আর 16s rRNA একে অপরের পরিপূরক, কমপ্লিমেন্টারি। তাহলে কি হবে? এই এর সাথে এটা জুড়ে যাবে না? বলো জুড়বে কি জুড়বে না? জুড়বে কি জুড়বে না? এইবার কি হলো, প্রথমে এই দুটো সাব ইউনিট একসাথে লেগে থাকে না, আলাদা আলাদা থাকে। কি করে ভালো করে বোঝো। mRNA আছে এরকম, mRNA এর উপরে এসে 30s অদ্বৈবক এসে বসে পড়ে। এবার এমনি একটা দড়ির উপরে কেউ এসে বসে পড়লো, ও কি থাকবে? পড়ে যাবে তো পড়ে যাবে, কিন্তু ওকে পড়তে দেবো না। কেন পড়তে দেবো না? তার কারণ হচ্ছে এর ভেতরে যে rRNA আছে 16s rRNA, আর এই জায়গায় একটা বিশেষ সিকোয়েন্স আছে যার নাম হচ্ছে SD সিকোয়েন্স mRNA তে। ওই SD সিকোয়েন্স আর এই দুটো নিজের মধ্যে কমপ্লিমেন্টারি করে নেবে। A থাকলে U, G থাকলে C, C থাকলে G, এরকম করে কমপ্লিমেন্টারি করে নেবে, দিলে যুক্ত হয়ে যাবে। কিন্তু এমনি এমনি চলবে না, তার জন্য দুটো ফ্যাক্টর লাগবে, একটা হচ্ছে IF1, একটা হচ্ছে IF3। না, প্রথমে 3টা লাগবে, IF1 আর IF3, 2টা পরে লাগবে। 50s লাগাতে 2টা কাজে লাগে। এটাও ক্লিয়ার? এটাও ক্লিয়ার তো? প্রথমে যদি বলে প্রথমে কে জুড়বে? 30s জুড়বে। পরে কে জুড়বে? 50s জুড়বে। প্রথমে 30s জুড়ে গেল, তুমি বলবে এমনি এমনি চললো না, এই ফ্যাক্টরগুলো হেল্প করলো। আর অবশ্যই এর ভেতরে rRNA আর এটা একে অপরের পরিপূরক হবে, কমপ্লিমেন্টারি হবে। ওকে, এবার কি হলো, এই জায়গায় এসে বললো ভাই 50s তুমি এসেও বসে পড়ো, কোনো সমস্যা নেই। এই 50s এসে বললো ঠিক আছে, তাহলে আমাকেও জুড়তে হবে। 50s এসে এই জায়গাতে জুড়ে গেল, 50s জুড়ে গেল। 50s জুড়তে সাহায্য করা হচ্ছে IF2, এটা মনে রেখে দেবো। ঠিক আছে, IF2 জুড়ে গেল, এই 50s লাগলো। তাহলে কি পুরো রাইবোসোম রেডি, mRNA রেডি। এইবার আমার ট্রান্সলেশন প্রসেস এগোতে পারবো। ঠিক আছে, রাইবোসোম রেডি, এ রেডি। আরেকটা কথা বলে রাখি, এই 50s এর মধ্যে 50s এর মধ্যে তিনটে ঘর আছে, এটা জাস্ট মনে রাখো। 50s এর মধ্যে 3টা ঘর আছে, একটার নাম এটা মনে রাখবা F। F মানে কি? সিম্পাঞ্জি না? F জাস্ট সিকোয়েন্স মনে রাখার জন্য আমি এটা ঠিক করে দিলাম। F অ্যামাইনো সেল সাইট, পেপটাইডাল সাইট, এক্সিট সাইট, 3টা ঘর আছে ধরো। ওই রকম এই পাশে ঘরটার নাম হচ্ছে A সাইট, এটার নাম P সাইট, এটার নাম E সাইট। A P E F অ্যামাইনো সেল সাইট, পেপটাইডাল সাইট, এক্সিট সাইট। ঠিক আছে, এটাকে জাস্ট মনে রাখো। এটা যদি বলে কার মধ্যে আছে, এই ঘরের মধ্যে আছে। 50s এর ঘরের মধ্যে আছে 3টা ঘর। 50s একটা বড় ঘর, তার মধ্যে 3টা কক্ষ আছে। ঠিক আছে, তার মধ্যে এর কোন একটা অ্যাডিনোসিন সাইট, পেপটাইডাল সাইট, এক্সিট সাইট। আর আচ্ছা, এই জায়গাটা একটু ভালো করে বোঝার বিষয় আছে। এটা কি mRNA, এটা হচ্ছে mRNA। mRNA তে বিভিন্ন সিকোয়েন্স আছে, আমি আগের দিনও বলেছিলাম। mRNA এর উপস্থিত তিনটা করে বেসকে আমরা বলি কোডন। প্রথম কোডন ধরো আর, তারপরে কোডন আছে GGC, তারপরে আছে CCG, CG যা যা আছে, আমার উল্টা পাল্টা আমি যা খুশি করতে পারি। ঠিক আছে, এরকম চলছে GCG। চলতে চলতে হঠাৎ করে যে ননসেন্স কোডন বলেছিলাম আগে, যে ননসেন্স কোডন ওয়াক চলে এসেছে। ওকে, এইবার দেখো, এইবার মজার বিষয়টা বোঝার চেষ্টা করো। এইবার এটার এই প্রান্ত হচ্ছে 5 প্রাইম, এই প্রান্ত হচ্ছে 3 প্রাইম। এবার আমি কি করব, mRNA কে রিড করতে যাব। mRNA কে রিড করব, আস্তে আস্তে রাইবোসোম এগোবে, রাইবোসোম এরকম করে এগোতে থাকবে। এইবার একটা জিনিস আমি মনে রাখবা, পি সাইটে, তুমি মনে রাখতে হবে, তাহলে পি সাইটে প্রথম ইনিশিয়েশন কোডনটা থাকে, আগটা। আমি আগেও বলেছিলাম ইনিশিয়েশন কোডন অলওয়েজ হয় আগ, AUG, এটা হচ্ছে ইনিশিয়েশন কোডন, প্রথম সূচনা করে। তো ওটা কোন সাইটে আছে? পি সাইটে আছে, পি সাইটে আছে, এ সাইটে নেই, সেটা তোমরা মনে রাখতে।
এইবার কি হলো, একটা টিআরএনএ কে বললাম ডাকা হলো। এবার টিআরএনএ কোন টিআরএনএ, ওই টিআরএনএ কে ডাকলে হবে না, ওই যে চার্জিং করা টিআরএনএ। এইবার একটু বলো তো টিআরএনএ এর পায়ে, এই আমি গোটা টিআরএনএ এরকম আঁকলে এরকম আঁকবো, এর টিআরএনএ এই যে একটা অ্যান্টিকোডন লুপ ছিল মনে আছে, কোডন আর অ্যান্টিকোডন বিপরীত হয়, এর কোডন আর টিআরএনএ এর অ্যান্টিকোডন পরস্পরের পরিপূরক। এবার আগ আছে ইউজি আছে, কি হবে ওখানে হবে টি ইউ না ই টিআরএনএ আরএনএ তো ইউএসসি ইউএসসি হবে। এই ইউএসসি এর মাথায় হচ্ছে ফরমালিটেড মিথিওনিন থাকে, তুমি বলবে এটা কথা থেকে এটা ঠিক, এটা ফিক্সড করা থাকে। কোন কোডন তার উপর বেস করে কোন অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে সেটা ফিক্সড, একদম ঠিক থাকবে। এইবার বলা হলো ভাই তুমি চলে আসো, ইউএসসি কে ডাকলাম আমি, ইউএসসি কে বললাম ভাই চলে আসো। এবার ও চলে এসে ডাইরেক্টলি একদম এই ঘর পার করে ডাইরেক্ট এই ঘরে ঢুকে গেল। কি ঘরে ঢুকে গেল ভালো করে বোঝো, এটা টিআরএনএ ধরো, এটা টিআরএনএ টা এইভাবে দেখানো হবে উল্টো করে, জাস্ট মনে রাখবেন এই পায়ে অ্যামাইনো অ্যাসিড আছে। এবার এখানে এইউজি বিপরীতে এই জায়গায় এইউজি আছে, এইউজির সাথে ইউএসসি বন্ডিং করে থাকবে, এই জায়গায় বন্ডিং হলো। এটুকু ক্লিয়ার না ক্লিয়ার না বলো তো, একদম ক্লিয়ার। টিআরএনএ প্রথম টিআরএনএ কোন ঘরে ঢুকবে, পি ঘরে ঢুকবে, আর কিছু মনে রাখতে হবে না, পি ঘরে ঢুকবে প্রথম টিআরএনএ। এইবার নেক্সট টিআরএনএ কে বলা হলো ভাই তুমিও চলে আসো, নেক্সট টিআরএনএ আমি তো রেডি হচ্ছে। এবার তুমি বলবে এই টিআরএনএ কি না, ওরকম অনেক টিআরএনএ আছে। এবার জিজিসি আছে, কথা বলছে জিজিসি। এবার এর বিপরীত অ্যান্টিকোডন কি হবে, সিসিজি। এবার সিসিজি যুক্ত যে টিআরএনএ ও হয়তো দেখা গেল কথা বলছে ভ্যালিনকে কোড করে, এটা ফিক্স করা যাবে। এবার বললো ভাই চলে আসুন, এইবার ঢুকলো কোথায়, এই ঘরে, এর পায়ে একটা অ্যামাইনো অ্যাসিড, এর পায়ে একটা অ্যামাইনো অ্যাসিড, দুটো অ্যামাইনো অ্যাসিড নিয়ে বসে আছে। এইবার বললো দুটো অ্যামাইনো অ্যাসিড রেখে লাভ নেই, বললো কি এই পি ঘরের লোক অ্যামাইনো অ্যাসিডটাকে বললো কি ভাই তোকে দান করে দিলাম, তোকে দান করে দিলাম। এবার এই অ্যামাইনো অ্যাসিডটাকে কি করবো আমি, এর মাথায় চাপিয়ে দেবো। তাহলে এখানে কটা অ্যামাইনো অ্যাসিড হলো, দুটা, আর এটা কি ফাঁকা হয়ে গেল, হলে গেল না। এই ঘটনাটাকে ঘটায় পেপটাইডাল ট্রান্সফারেজ বলে একটা এনজাইম আছে, পেপটাইডাল ট্রান্সফারেজ। পেপটাইডাল ট্রান্সফারেজ এনজাইম যেটাকে ট্রান্সফার করা হলো, এই যে অ্যামাইনো অ্যাসিড এই ঘর থেকে এই ঘরে ট্রান্সফার হয়, পি থেকে এতে, পি থেকে এতে মনে রাখো, পি টু এ, পি টু এতে ট্রান্সফার হয়, পি টু এ মনে থাকবে। আর এদিক থেকে মনে রাখবে এফ, ঠিক আছে, পি টু এতে ট্রান্সফার হয়। এইবার মজার বিষয়টা বোঝার চেষ্টা করো ভালো করে, মন দিয়ে একদম সাবধানে। এইবার আমি কি করলাম, রাইবোসোমটাকে ঠেলছি আমি ঠেলবো না, ওটা একা একা এরকম সরতে থাকবে। এইবার ঠেললে এরকম ভেতরে ভেতরে রাইবোসোম সরে যাচ্ছে, রাইবোসোম এরকম সরছে। এইবার এই টিআরএ এই ঘরের লোক কি হবে বলো তো, এই ঘরে চলে আসবে। এটা যদি এরকম সরে যায়, এই ঘরের লোক কি হবে, এই ঘরে চলে আসবে। আর এই ঘরের লোক কি হবে, এই ঘরে চলে আসবে। তাহলে এই ছবিটা হবে এখানে, এখানে দুটো অ্যামাইনো অ্যাসিড থাকবে। এই যে আমি এরকম সরাচ্ছি, রাইবোসোম সরে যাচ্ছে ভেতরে ভেতরে, এটা যা আছে ফাঁকা। এইবার তাহলে কি হবে, এই ঘরটা ফাঁকা হয়ে যাবে না, এই ঘরের লোক তো এই ঘরে চলে এসেছে, আর এই ঘরের লোক এই ঘরে ফাঁকা, ওর পায়ে তো কোনো অ্যামাইনো অ্যাসিড ছিল না, একটু আগে আমি বোঝালাম। এই ঘর ফাঁকা, আবার নতুনটা তো সরে গেছে। এবার সিসিজি, সিসিজি তখন এই ঘরে, এটা সরছে, সিসিজি তখন এই ঘরে চলে এসেছে। সিসিজির এগেনস্টে কি হবে, সিসিজি, জিজিসি যুক্ত অ্যান্টিকোডন ও হয়তো ঠিক টাইরোসিনকে নিয়ে বসে আছে, কথা বলছো। ও বললো ভাই তুমি চলে আসো, আবার নতুন টিআরএনএ, নতুন অ্যামাইনো অ্যাসিড। তখন বললো আমার পায়ে দুটো আছে, বললাম আমি দুটোই তোমাকে দান করে দিলাম। সবসময় পি একে দান করে, পি একে দান করে, পি পে করে, পি পে করে, আর এ সবসময় ট্রান্সফার, আর এ সবসময় নেয় তারপরে ট্রান্সফার। আচ্ছা এবার দুটো ফাঁকা, এই ধরে গেল তিনটা, খুব মজার বিষয়, পরপর। আর এ হয়ে গেল ফাঁকা, আর এও ফাঁকা। এইবার যেই সরবে এই ঘরের লোক বলবে বাবা আমি তো বাইরে চলে আসলাম, আমি তো আমার কেউ নেই, ও এক্সিট, এক্সিট সাইড দিয়ে এক্সিট হয়ে গেল। আর এই ঘরের লোক চলে আসলো এই ঘরে, আর এই তিনটাওয়ালা চলে আসলো এই ঘরে, আর এই ঘরে আবার নতুন একজন আর একটা চলে আসলো। এইরকম করে পর দেখো অ্যামাইনো অ্যাসিডের সংখ্যাটা এরকম করে বাড়তে থাকবে। এইভাবে চলতে অনেক বড় প্রোটিনের চেন তৈরি হয়ে যাবে। তো চলতে সারাদিন ধরে তা চলবে না, চলতে হঠাৎ করে চলে আসলো আমার ননসেন্স কোডন, হঠাৎ করে চলে আসলো ননসেন্স কোডন। পড়তে তো ওকে কোড করার মতো ক্ষমতা কারণ নেই। উগা এখানে আমার কি এসছে, ওয়াক চলে এসছে, বলছে ভাই এটা তো কোড করার মতো ক্ষমতা নেই। তখন রিলিজিং ফ্যাক্টর চলে আসবে, রিলিজিং ফ্যাক্টর এসে এই তখন এনজিআই প্লাস আয়নের ঘনত্ব কমে যাবে, 30s আলাদা 50s আলাদা। এটাকে বলা হয় ন্যাসেন্ট পলিপেপটাইড, নতুন পলিপেপটাইড সিনথেসিস। এর মতো এই আলাদা হয়ে যাবে, সব আলাদা হয়ে যাবে, রিলিজিং ফ্যাক্টর এসে জায়গাটাকে আটকে দেবে।
দেওয়ার পর তারপরে একটা কেস খালি মনে রাখবা, চ্যাপেরন বলে একটা নাম আছে, চ্যাপেরন চ্যাপটা করে মনে রাখবা। প্রোটিনকে ফোল্ডিং করতে হয়, প্রোটিনকে এইভাবে রাখি না আমরা, ফোল্ডিং করি ওই সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি, এভাবে বন্ডিং মানে বন্ডিংয়ের দ্বারা যুক্ত করে যে যে জায়গায় প্রোটিন দরকার পাঠিয়ে দিই। এই প্রসেসের মাধ্যমে আমরা প্রোটিন তৈরি করে থাকি, ঠিক আছে। তো প্রোটিন তৈরি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেস, এটা কিন্তু মনে রাখতেই হবে। 3টা ঘরের কথা বললাম, প্রথম শুধু মনে রাখবা আজ AUG টা পি ঘরে, প্রথম অ্যামাইনো অ্যাসিডটা পি ঘরে ঢুকবে, তারপরে এই ঘরে ঢুকবে, এবার আস্তে আস্তে ট্রান্সফার হবে। আর এই কেসটা একটু বোঝার বিষয় হচ্ছে, একটু সরবে, মনে মনে কল্পনা করবো বাড়িতে যে এই ঘরে আমি যদি এই ঘরটা আস্তে আস্তে সরতে থাকি, তাহলে এই ঘরের লোক এই ঘরে, এই ঘরের লোক এই ঘরে আসবে, ইয়ার বাইরে ঠিক আছে। আর এই বাইরে চলে যাবে, এ আবার কি চার্জিংয়ে বসে যাবে, এ আবার কি চার্জিংয়ে বসে যাবে, আবার চার্জ হবে, এইভাবে খেলা চলছে এখনো চলছে। দুটো দিন হয় হ্যাঁ পরীক্ষা আচ্ছা, এটা কি করে দাও, এটা আপাতত ট্রান্সলেশনটা কিন্তু ভালো করে করবা, ঠিক আছে।